বাজে সকাল আছে নাকি অর্ধ দুপুর হয়েছে? হ্যালো? শোনা যাচ্ছে আমাকে? জি স্যার। কেমন আছো তোমরা সবাই? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। স্যার আপনি কেমন আছেন? হ্যাঁ, আছি ভালো আছি। বুঝতেছি না শীতের কারণে কি কম্পিউটারে ওপেন হইতে চাচ্ছে না, না কি অবস্থা?
হ্যালো 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 জি স্যার। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। সরি আমার ইন্টারনেট আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ইন্টারনেটের অবস্থা খুবই খারাপ যে কোনো সময় ডিসকানেক্ট হয়ে যাচ্ছে তোমাদের 125 জন অলরেডি চলে আসছে তোমাদের কি ইউনিভার্সিটি খোলার কোনো খবর দিয়েছে আর কোনো খবর আছে খোলার? মনে তো হচ্ছে খুব শীঘ্রই কবে স্যার? অপেক্ষা করো খুব স্যার বেশি আমি শুনলাম যে আগে নাকি মাস্টার্স এর খুলবে, এরপরে নাকি এক সপ্তাহ পর মানে এভাবে সিরিয়াল ওয়াইজ খুলে দিবে। স্যার আগে অনার্সের খুলে দেন, তারপর মাস্টার। তোমাদের সিরিয়াল খুব সম্ভবত মার্চ মাসে আসবে স্যার প্যারা নাই, খুলতেছে তো, এটাই শান্তি। হ্যাঁ খুলবে ইনশাল্লাহ আর কতদিন তোমাদের ক্যাম্পাস সুন্দর হয়েছে, অনেক ফুলে ফুলে সাজিয়েছে ক্যাম্পাস স্যার আমরা যাইতে চাইতে তো ফুল ঝরে যাবে স্যার। না ফুল ধরবে না, তোমাদের বিশেষ করে মেয়েদের হল সব একদম পরিপাটি সাজানো। স্যার হলগুলোর কনস্ট্রাকশনের কাজ কি কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ কমপ্লিট হয়েছে, ছেলেদের হলেরও মানে রিপেয়ারিং গেট অনেক কিছু মানে চেঞ্জ হয়েছে, যেটা তোমরা আসলে বুঝবা যে এটা কি তোমাদের হল কিনা। স্যার কিন্তু ওই যে কিছু হলের তো কাজ এখনো বাকি, অনেক বাকি। আমরা তো ফার্স্টের দিকে যা কিছু ঝামেলায় পড়ে যাব। মার্চ মাসে আস্তে আস্তে হয়ে যাবে। এনিওয়ে আমার মনে হয় যে আমরা একটু ধীরে ধীরে ক্লাসের দিকে আগাই। 128 জন। আমরা এর আগের দিনে ম্যানেজিং ভেন্টিলেশন ইন পোল্ট্রি হাউসেস এই টপিকসের উপরে বোধহয় কথা বলছিলাম, রাইট? স্যার হ্যাঁ স্যার একটা কথা স্যার, ক্যাম্পাস যদি খোলে মার্চ মাসের দিকে, তাহলে 2 মাস 2.5 মাসের মধ্যে কি কোনো পরীক্ষা হবে? সেটা তো বলা যাবে না। তোমার মানে আগে আসো, ক্যাম্পাস খুলুক, পরীক্ষার পড়া মানে পরীক্ষার কথা পরে চিন্তা করা যাবে। স্যার প্র্যাকটিক্যাল তো হয় না, পরীক্ষা তো আসলে নিতে পারবেন না। জি স্যার। সেটাই এটা তোমাদের খেলতে ব্যাপার আছে না, এতদিন ধরে বাসায় শেষ হয়ে গেল। মেন্টালি ফিট থাকো যে এখানে এসে আগের লেভেল 1 লেভেল 3 সেমিস্টার 1 এর প্র্যাকটিক্যাল ক্লাসগুলো টানা হয়তো 1 মাস 8 ঘন্টা আর কি দিন রাত ধরে হবে। তখন হয়তো এই ক্লাসগুলো চলবে কিনা আমি জানি না, তবে ওইটা প্র্যাকটিক্যাল শেষ করে পরীক্ষা হয়ে যাবে। থিওরি ক্লাসের আর সুযোগ পাইবে না 3-1 এর, ঠিক আছে? 3-1 এর থিওরি যা শেষ, প্র্যাকটিক্যাল গুলো হয়তো হবে, হয়ে এটা পরীক্ষার ডেট হবে, অথবা পরীক্ষা থিওরি পরীক্ষা হয়ে প্র্যাকটিক্যাল হওয়ার পরে হয়তো প্র্যাকটিক্যাল পরীক্ষা হতে পারে, অথবা প্র্যাকটিক্যাল ফাঁকে ফাঁকেও হইতে পারে 3-2 এর। এখনো সে বিষয়ে কংক্রিট ডিসিশন আসেনি, তবে ইয়ার লস হবে না, এইগুলো হলো বিষয়। জি স্যার। এখানে আমরা তাহলে একটু শুরু করি নাকি? জি স্যার। আমরা শুরু করি। আমরা বোধহয় ভেন্টিলেশনের এই গ্যাসের যে ঘরের গ্যাসের যে কম্পোজিশন থাকা উচিত সেখানে এসেছিলাম। আমরা ইম্পর্টেন্স অফ ভেন্টিলেশনের কথা বলেছিলাম একটু, যে এটা কেন ইম্পর্টেন্ট। এরপরে আমরা আজকে বলবো যে টাইপস অফ ভেন্টিলেশন ইন পোল্ট্রি হাউস। টাইপস অফ ভেন্টিলেশন মানে
তোমার ঘরের ভিতরে যে আমরা বায়ু প্রবাহিত করব, সেটি 3 ভাবে হইতে পারে। একটা হলো ন্যাচারাল ভেন্টিলেশন, যার উদাহরণ হলো আমাদের যে গ্রামের ঘরবাড়িতে জানালা দরজা খোলা থাকলে প্রাকৃতিক উপায়ে যে বাতাস ইন করে আউট হয় সেটি। আর সেখানে একটু কথা বলে রাখি যে ন্যাচারাল ভেন্টিলেশনের সাথে ক্রস ভেন্টিলেশন একটা শব্দ শোনা যেতে পারে। কেউ যেন তোমরা সাউন্ড করছো, আমার মনে হয় যে মিউট করে ফেলো সবাই। তোমার ক্রস ভেন্টিলেশন মানে বাতাস, ঘরের ডিজাইনটা এভাবে হইতে হবে, বাতাস এক পাশে ইন করবে আর এক পাশে যেন বের হয়ে যায়। যদি তা না হয়, এক পাশে জানালা থাকে আর এক পাশে যদি সলিড ওয়াল দেয়া থাকে, তাহলে কিন্তু ক্রস ভেন্টিলেশন হবে না। ক্রস ভেন্টিলেশনের জন্য ঘরের যে ডিজাইন, জানালা দরজা দেয়ালের 2 পাশেই থাকতে হবে, যেন বাতাস ইন করে আর এক পাশে বাতাস আউট করতে পারে। তো এইরকম ঘরের ডিজাইন থাকলে যে ন্যাচারাল ভেন্টিলেশন হয়, সেখানে ন্যাচারাল ভেন্টিলেশনের উপরে একটু কথা বলি। সেটা হলো যে ঘরের প্রস্থ যদি 30 ফিটের অধিক হয়, তাহলে আমাদের দেশের যে ক্লাইমেটিক কন্ডিশন, যে গ্লোবাল পজিশনিং, সেই অনুযায়ী কিন্তু ওই ন্যাচারাল ভেন্টিলেশনটা কিন্তু হতে চায় না। এটা কেন হয় না আমি বলি যে আমাদের তো বাতাসের একটা স্পিড আছে, অন অ্যান এভারেজ একটা স্পিড আছে আমাদের নরমাল। সেই স্পিডে একটি ঘরের প্রস্থ যদি 30 ফিট হয়, তাহলে এক পাশে জানালা দিয়ে আগে উঠুক। একটু দেখো তোমাদের মিউট করে নাও, তোমাদের কিন্তু শব্দ পাওয়া যাচ্ছে। সবাই মিউট করে ফেলো। সমস্যা নেই, মাংস মাখাইতে ভালো আবার ইউনিভার্সিটি খুলুক, আসুন। হ্যালো, এই তোমরা মিউট করে ফেলো, আমি তো নয়েজ শুনতে পাচ্ছি। এনিওয়ে, আমরা যে কথাটা বলছিলাম যে ঘরের প্রস্থ যখন 30 ফিটের বেশি হয়ে যায়, আমাদের এখানে যে এই সিআর আছো, সিআর কে স্যার তুমি একটু সবাইকে বলে দাও তো যেন মিউট করে। মনে হচ্ছে ও খেয়াল করে নাই হঠাৎ, যে স্যার হঠাৎ আনমিউট হয়ে গেছে হয়তো। হ্যাঁ হ্যাঁ, আনমিউট হয়ে গেছে। তো আমি যে এখান থেকে যে কন্ট্রোল করব, জি স্যার। সেই বাটনটা পাচ্ছি না। আচ্ছা স্যার, তুমি একটু তাহলে বলে দাও। জি স্যার। এনিওয়ে, আমরা ঘরের প্রস্তর কথা বলছিলাম এবং বাংলাদেশে যে ইয়ার রাউন্ড যে প্রিভেইলিং উইন্ড আছে, আমাদের যে বাতাসের চলাচল এবং বাতাসের যে গতি আছে, এই সবাই আনমিউট করে ফেলো, মিউট করে ফেলো সবাই। সরি স্যার, একজন আনমিউট আছে স্যার, আর মনে হয় স্যার ও খেয়াল করে নাই যে আনমিউট হয়ে গেছে স্যার। আচ্ছা, কে সে? আমি তো সবাইকে একটু মানে দেখা হচ্ছে স্যার, মানে বলে দিয়েছি স্যার, ওর সাথে কন্টাক্ট করার চেষ্টা করতেছে স্যার। হ্যাঁ হ্যাঁ, অনেক বড় তো, আমি এখান থেকেও মানে খুঁজে পাচ্ছি না। আচ্ছা স্যার, শত সমস্যা নেই স্যার। হ্যাঁ, ওকে। এনিওয়ে, আমি যেটা বলছিলাম যে এই যে ন্যাচারাল ভেন্টিলেশন মানে এখানে কোনো মেকানিক্যাল ডিভাইস
ব্যবহার করা হবে না। ঘরের যে দরজা জানালা যেভাবে ডিজাইন করা থাকবে তার মাধ্যমেই ভেন্টিলেশনটা হবে। যদি আমরা ঘরে এরকম ভেন্টিলেশন চাই, মেকানিক্যাল কোনো ডিভাইস যদি ইউজ না করি, ফ্যান অথবা এক্সস্ট ফ্যান বা এসি, তখন আমাদের ঘরের প্রস্থটি 30 ফিটের বেশি হওয়া উচিত না। 30 ফিটের বেশি হওয়া উচিত না, এটা কিন্তু এমনিতেই বলা হয়নি। এটি বলা হয়েছে যে বাংলাদেশের যে ইয়ার রাউন্ড এয়ার ফ্লো থাকে, তার যে স্পিড থাকে, সেই স্পিডে একটা ইমাজিন করো যে একটি ঘরের যদি প্রস্থ 30 ফিট হয়, তাহলে তার এক সাইড ওয়াল দিয়ে বাতাস ইন করেছে, ইন করে মাঝখান বরাবর যখন এই ফ্রেশ বাতাসটা পৌঁছে যাবে, তখন কিন্তু সে 15 ফিট পরিমাণ ট্রাভেল করলো। আরো যখন সে আরেক দেয়াল দিয়ে বের হয়ে যাবে, তখন আরো 15 ফিট সে ট্রাভেল করবে। তাহলে যদি এমন হয় যে পুরো ঘরের মেঝেতে মুরগি ছড়ানো আছে, বার্ড ছড়ানো আছে, তাহলে প্রথম 15 ফিট যে সে ট্রাভেল করলো, সে এই 15 ফিটের ভিতরে যে ছড়িয়ে ছিটে বার্ড আছে তাদের বডি হিটটা কিন্তু অ্যাবজর্ব করবে, অ্যাবজর্ব করে সে গরম হয়ে যাবে। গরম হয়ে পরের 15 ফিট সে কিন্তু যখন ট্রাভেল করবে, তখন তার আর হিট অ্যাবজর্ব করার ক্ষমতা থাকবে না। তখন হবে কি, যে প্রথম 15 ফিটের যে পাশে বাতাস ইন করলো সেই মুরগিগুলো ঠান্ডা হলো, বাট পরের মুরগিগুলো কিন্তু ঠান্ডা হওয়ার সুযোগ থাকলো না। তা আমরা 30 ফিট হলে কিন্তু আমরা বলেছি যে এবার ইমাজিন করো ঘরের প্রস্থ 60 ফিট দিলাম, তাহলে 30 ফিট পর্যন্ত সে বার্ডের যে টেম্পারেচার হয়, আমাদের যে ডেনসিটি দেই আমরা বার্ডের পার স্কোয়ার ফিটে একটা অথবা 1.5 স্কোয়ার ফিটে একটা দেই ম্যাক্সিমাম গরমের দিনে। তো এই পরিমাণ বার্ডের বডি হিট সে অ্যাবজর্ব করে, আর বেশি এর বেশি পারে না। আমাদের যে বাতাসের গতি থাকে সেটা, এবং বাতাসের টেম্পারেচার গ্রেডিয়েন্ট বলতে একটা শব্দ আছে, ঘরের তাপমাত্রা এবং বাহিরের তাপমাত্রা। আমাদের দেশে তো একটা ট্রেন্ড আছে, অস্ট্রেলিয়ার ঘরের তাপমাত্রা এবং বাহিরের তাপমাত্রা একটা ট্রেন্ড আছে। যদি পার্থক্যটা বেশি হয়, মানে বাহিরের তাপমাত্রা খুব কম, ঘরের তাপমাত্রা বেশি, তখন কিন্তু এই ঘরের প্রস্থটা বেশি দেয়া যেতে পারে। কারণ ঠান্ডা বাতাস ঘরের ভিতরে ঢুকে কিন্তু অনেক হিট অ্যাবজর্ব করতে পারবে। আর যদি এমন হয় যে ঘরের বাহিরেই বাতাসের তাপমাত্রা বেশি, তো ঘরের ভিতরে ঢুকে কি অ্যাবজর্ব করবে? এবার তোমরা আমাকে কি একটু বলতে পারো যে আমাদের দেশে সামারে অন এন এভারেজ তাপমাত্রা কত থাকে বাহিরের বাতাসে? 33 to 35। রাইট। আমার বার্ডের অপটিমাম টেম্পারেচার কত জানো? 27 থেকে 22। নো, 18 থেকে 24। এখন তুমি 33 ডিগ্রি তাপমাত্রার বাতাস বাহির থেকে ঘরের ভিতরে ঢুকাইবা, ঢুকিয়ে ঘরের ভিতরে যে তাপ আছে সেইটাকে কি তুমি কিভাবে হিটটা অ্যাবজর্ব করবা? তোমার কি মাথায় কোনো আসে যে কিভাবে অ্যাবজর্ব করবে সেই হিট? আসলে কিন্তু তার হিট অ্যাবজর্ব করার কোনো ক্ষমতা থাকবে না। সে ঘরের ভিতরে যদি হয় 35 আর ঘরের বাইরে হয় 33, সে 2 ডিগ্রি মানে টেম্পারেচার সে অ্যাবজর্ব করবে, করে বাতাসটা লাইটার হয়ে যাবে, লাইটার হয়ে গিয়ে উপরের দিকে যাবে। কিন্তু বার্ডের টেম্পারেচারটা কোনো ক্রমেই 18 থেকে 24 নিয়ে আসতে পারবে না সে। যদি এমন হয় যে বাহিরের তাপমাত্রা 4 ডিগ্রি, তাহলে ঘরের ভিতরে ট্রাভেল করে করে সে হিট গেইন করবে, করতে করতে কিন্তু কিছু বার্ড কুল পাবে। তো এই ঘটনা তো আমাদের দেশে ঘটার সম্ভাবনা খুব কম, কিন্তু তারপরেও ন্যাচারাল ভেন্টিলেশনে গরমের দিনে এই মুরগি কিভাবে বেঁচে থাকে? বেঁচে থাকে আসলে এইভাবেই যে তুমি দেখো, বাতাস যদি গরমও হয়, তোমার শরীরের উপর দিয়ে যদি হাত পাখা দিয়ে বাতাস করো না, করলে একটা কুল সেন্সেশন হয়। কিন্তু কুল সেন্সেশন হয় এই কারণে, আসলে তোমার যে টেম্পারেচারে যে তোমার মানে কি বলবো যে পারসিস্টেন্সি, যেটা যে তোমার একটা গরম জিনিসের আঁচ লাগাইলা হাতে, মনে করো একটা চামচ গরম করে হাতে লাগাইলা, এটা 1 সেকেন্ড ধরে থেকে সরাইবা, তাহলে তো একটু আঁচটা কম লাগবে। আর 1 ঘন্টা ধরে থাকবা, তাহলে বেশি কষ্ট লাগবে না?
তো এইরকম ভাবে যদি গরমের ভিতরে তোমার ফ্যান না থাকে তাহলে মনে হয় যেন গরম দিয়া তাকে ঘন্টার পর ঘন্টা ধরে রাখছো চামড়ার উপরে। আর যদি ফ্যান দিয়ে বা হাত পাকা দিয়ে বাতাস করে দাও তাহলে মনে হয় গরম ঠিক আছে, কিন্তু মানে গরমটা খালি ছোঁয়ায় চলে যাচ্ছে, কষ্টটা কম হচ্ছে। এই জন্য দেখো টেম্পারেচারের ক্ষেত্রে কিন্তু একটা বলে যে বায়ুর তাপমাত্রা কত আর একটা ফিল তাপমাত্রা কত। আমাদের আসলে এই ভেন্টিলেশন, ন্যাচারাল ভেন্টিলেশন হলে ফিলিং তাপমাত্রাটা আসলে কমায় নেয়। বুঝতে পারছি? জি স্যার। ফিলিং তাপমাত্রা কমায় দেয় এবং এই গ্যাস, তারপরে তোমার ধরো ডাস্ট, এইগুলোর লোডটা খুব কমে যায়, কারণ বাতাস আসছে তাদেরকে চেঞ্জ করে নিয়ে যাচ্ছে, এতে কিন্তু কিছুটা আরাম হয়। তবে বলতে হবে যে এটাতে কিন্তু কমপ্লিট সলিউশন না। এজন্য আমাদের দেশের যে প্রেক্ষাপটে ওয়েদার এবং বায়ু চলাচল, বায়ুর তাপমাত্রা সবকিছু চিন্তা করে এটা সাইন্টিফিক্যালি কিন্তু আছে যে ভারতীয় উপমহাদেশে যে ওপেন সাইডেড হাউসগুলো হবে, যেখানে ন্যাচারাল ভেন্টিলেশন কাজ করবে শুধু, সেখানে 30 ফিটের বেশি প্রস্থ হওয়া উচিত না। তবে আমরা ময়মনসিংহে, আমি এটা আমার ব্যক্তিগতভাবে আমি স্টাডি বা অবজার্ভ করে দেখেছি, 25 ফিটের বেশি যদি ওপেন সাইডেড ঘরের প্রস্থ হয় তাহলে কিন্তু মুরগির ঘরের যে বাতাসের তাপ এটা কমানো যায় না এবং মুরগির পারফরমেন্স ভালো হয় না। মনে থাকবে? ওকে। আর মনে রাখতে হবে যে ওপেন সাইডেড ঘর এটা যদি সৌদি আরবে বা মরুভূমির যে দেশগুলো আছে, আফ্রিকার যে মরুভূমি আছে, সেখানে কিন্তু এই সলিউশনটি হবে না, কারণ ওখানে 50 ডিগ্রি অলরেডি বায়ুর তাপমাত্রা। তো ওকে ঘরের ভিতরে যতই প্রবাহিত করা হয় সেটি কিন্তু হয় না। শুধুমাত্র এটি বলা আছে যদি পরিবেশের তাপমাত্রা 33 ডিগ্রি পর্যন্ত ওঠে তাহলে সেই সমস্ত অঞ্চলে এই ন্যাচারাল ভেন্টিলেশনের ঘর কাজ করতে পারে। তা আমি জানি না, তোমাদের হয়তো অনেকেরই অনেক দেশের চাকরি হতে পারে। এই বেসিক দুটি পয়েন্ট তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, আমি জীবনে এটা ফেস করে এসেছি। হ্যাঁ বলো। পয়েন্ট দুইটা বুঝতে পয়েন্ট পারিনি। দুটো একটা হলো যে বায়ুর তাপমাত্রা কত হলে সেই সব দেশে, ম্যাক্সিমাম কত হলে সেই সব দেশে ন্যাচারাল ভেন্টিলেশনের উপর নির্ভর করা যাবে, সেটা উত্তর হলো 33 ম্যাক্সিমাম। আর এই ওপেন সাইডেড ঘর মানে ন্যাচারাল ভেন্টিলেশনে ঘরের প্রস্থ ভারতীয় উপমহাদেশে 30 ফিটের বেশি হইতে পারবে না। আর বাংলাদেশের জন্য ময়মনসিংহ জোনে আমার অবজারভেশনে 25 ফিট। তোমরা সারা বাংলাদেশেও যদি 25 ফিট ম্যাক্সিমাম মেনটেন করো, আমি বলবো যে নাইস। এটা কোন ধরনের ঘরের জন্য? ওপেন সাইডেড হাউস, যেখানে কন্ট্রোল হবে না, এক্সস্ট ফ্যান থাকবে না, কুলিং প্যাড থাকবে না, এমনি আমাদের যে বাপদাদার আমলের যে গরু মুরগির ঘরগুলো আছে এইগুলো। ওকে স্যার, আপনি যে 15 ফিট হচ্ছে একটা হিসাব বলছিলেন, ওটা স্যার কিভাবে হইলো? আমি মানে মানে বলছিলাম যে 30 ফিট আসলে কেন হওয়া উচিত। 30 ফিট হওয়া উচিত হলো যে আমাদের দেশের যে বাতাসের গতি বা সবকিছু আছে, এক পাশ দিয়ে বাতাস ঢুকে 30 ফিট পরিমাণ মেঝেতে যে মুরগি ছড়ায় ছিটিয়ে থাকে, তার বাতাসটা 30 ফিট পর্যন্ত ট্রাভেল করলে কমফোর্টেবল টেম্পারেচার জোনের মধ্যেই সে থাকে। 30 ফিটের বেশি হলে মানে প্রথম 30 ফিটেই বাতাসটা একদম ডিসকমফোর্ট জোনে চলে যায়, পরে যদি 40 ফিট হয় আর বাকি 10 ফিট যে বের হয়ে যায় সে, তখন সে মুরগিগুলোকে ঠান্ডা না দিয়ে বরং গরম দিয়ে বের হয়ে যায়। বুঝাতে পারছি? স্যার, বাতাসটা কি মানে অর্ধেক ডিস্টেন্স পর্যন্ত মানে গরমটা অ্যাবজর্ব করতে পারে যে কোনো? আচ্ছা শোনো, এই যে ধরো এই যে আমি এখানে একটু সরি, মনে করো এই পাশ থেকে 30 ফিট এই ঘরের প্রস্থ এঁকেছি, মনে করো এইখান থেকে এই পর্যন্ত 30 ফিট, সরি 30 ফিট, আর এই জায়গায় মনে করো যে 10 ফিট, 40 ফিট। তো এইখানে এই যে 30 ফিটে, এইখানে এই 30 ফিটে এই স্লাইডের উপরে কিন্তু আমি আঁকছি, দেখা যাচ্ছে? জি স্যার। তো এখানে মুরগি মনে করো যে এইগুলোতে মুরগি ছড়াই ছিটে আছে, মুরগি ছড়াই ছিটে আছে, এখানে মুরগি ছড়াই ছিটে আছে। এখন একটা এখানে এইটা হলো ঘরের বাহির, এখানে ঠান্ডা বাতাস ঢুকলো, ঠান্ডা বাতাস বাংলাদেশের
প্রেক্ষাপটে তোমরা বললা যে 30, 33, 32, 30-এই ধরলাম, সে 30 ডিগ্রি ঢুকে এখানে বাতাসটা ট্রাভেল করছে, করে সে কি মুরগির শরীরের উপরে এখানে যে গরম সৃষ্টি হয়েছিল সেটা নিয়ে এই ঠান্ডা বাতাস 30 ডিগ্রির বাতাসটা কিন্তু অলরেডি হিট গেইন করবে। গেইন করতে করতে দেখা গেছে যে 30 ফিট পর্যন্ত ট্রাভেল করলে টেম্পারেচারের যে রেঞ্জে আসে তাতে বার্ডের জন্য সহনীয় থাকে। কিন্তু যখন 40 ফিট দেওয়া হয় তখন ট্রাভেল করতে করতে আরো যে বাকি এই বার্ডগুলো আছে, এখানে যে বার্ডগুলো আছে এই যে 40 জনে, তাদের শরীরও তো গরম হয়ে বসে রয়েছে, তাহলে বাতাস এইদিকে অলরেডি গরম হয়েই আসছে, তাহলে সে কিভাবে আবার গরম বাতাসকে মিনিমাইজ করবে? সে তো পারবে না। তখন হয় কি, তখন সে এই 10 ফিটের যে বার্ডগুলো আছে এখানে, এই জোনে যে বার্ডগুলো আছে সেইগুলোকে ঠান্ডা না করে বরং তাদের জন্য এই পাশের আরো দূষিত বাতাস, গরম বাতাস সব দিয়ে, তাহলে এই অংশের যে চিকেনগুলো থাকবে তাদের জন্য কিন্তু পারফরমেন্স কমায় দেয় এবং তাদের ফিজিওলজিক্যাল প্রবলেম ঘটায়। তো সেজন্য আমরা 30 ফিট পর্যন্ত আমাদের একটা স্টাডি আছে যে এটা এই সায়েন্টিফিক্যালি এটি ওকে, আর বাকিটা কিন্তু ওকে নয়। বোঝা গেছে? জি স্যার। ওকে। তো এখন যদি বলা হয় যে এটি একটা ঘরের তোমার কেন এই 30 ফিটের বেশি হওয়া উচিত নয়, একটা তুমি এক্সপ্লেইন করো, পারবা? জি স্যার, পারা যাবে। হ্যাঁ, এক্স্যাক্টলি এই কোশ্চেনটা কিন্তু আসতে পারে। এরকম না আসলেও একটা তোমাদেরকে সিচুয়েশন দেওয়া হবে, সেই সিচুয়েশন এক্সপ্লেইন করতে বলা হবে, যেখানে আসলে মোরাল লেস কথা এটাই থাকবে। ঠিক আছে? স্যার আর একটা কথা, স্যার আপনি যে বললেন যে বার্ডের জন্য অপটিমাম যে টেম্পারেচারটা 18 থেকে 24, হ্যাঁ, ওটা তো বার্ডের হচ্ছে এজ আর টাইপ অনুসারে একটু ভিন্ন হবে। সেজন্য 18 থেকে 24 রেঞ্জ দেওয়া হয়েছে। এবং তোমাদেরকে একটা বই রেফার করি যে পোল্ট্রি সায়েন্স অ্যান্ড প্র্যাকটিস, এই পোল্ট্রি সায়েন্স অ্যান্ড প্র্যাকটিস যে টাইটেলের বইটি আছে সেখানে দেখবা যে 24-এর উপরে 25 হলে কি হয়, 26 হলে কি হয়, 27 হলে কি হয়, 35 হলে কি হয়। একটু শুধু শর্টে বলি যে 35-এর উপরে গেলে বার্ডের কিন্তু প্রোস্ট্রেশন বলে, তাদের মানে হিট স্ট্রোক হয়। 27 ডিগ্রির উপরে গেলে ডিম পাড়া মুরগির জন্য 27 ডিগ্রির উপরে গেলে লিটারেচার বলে আর কি, যে 27 ডিগ্রির উপরে প্রতি 1 ডিগ্রি টেম্পারেচার রাইজের জন্য 5% ডিম প্রোডাকশন ফল করে। প্রতি 1 ডিগ্রি রাইজের জন্য, টেম্পারেচার রাইজের জন্য 5% পর্যন্ত প্রোডাকশন ফল করে। কথাটা ক্লিয়ার? জি স্যার। তাহলে তোমরা হয়তো কোশ্চেন করতে পারো যে স্যার তাহলে তো বাংলাদেশে 35 ডিগ্রি তো ওঠেই, তাও তাহলে তো মুরগি এই 8-5 আসতে 40% প্রোডাকশন কমে যাওয়ার কথা, তাই না? 27-এর উপরে 35 হলে 8 হয়, প্রতি 1 ডিগ্রির জন্য 5% হলে 40% প্রোডাকশন কমার কথা। আসলে 35 ডিগ্রি টেম্পারেচার যদি ঘরের ভিতরে ঘন্টার পর ঘন্টা অবস্থান করে তাহলে কিন্তু 40% প্রোডাকশন কমেই যাবে। হয়তো এত মানে ক্যালকুলেটরের হিসাব না হলেও বোঝানো হয়েছে যে এটি একটা খারাপ প্রভাব পড়বে, রাইট? আমাদের এই মনে রাখতে হবে যে এই ডাটাগুলো তো ময়মনসিংহ এর জন্য জেনারেট করা হয়নি, রংপুরের জন্য জেনারেট করা হয়নি, খুলনার জন্য জেনারেট করা হয়নি। এটা তো আসলে এটা বিভিন্ন দেশের ডেটাগুলো এগ্রিগেট করে সায়েন্টিস্টরা একটা কনসেনসাসে এসেছে। তো তাতে হুবহু ফলো না হলেও একটা ট্রেন্ড থাকে আর কি, এই জিনিসটা তোমাদেরকে মেনে মাথায় চলতে হবে। তা আমার মনে হয় ন্যাচারাল ভেন্টিলেশনের উপরে আমি কথা বলা শেষ করেছি। এবার আসি আমি দ্বিতীয়ত হলো মেকানিক্যাল ভেন্টিলেশন। তাহলে প্রথম 2 ধরনের ভেন্টিলেশন, একটা ন্যাচারাল, একটা মেকানিক্যাল। মেকানিক্যালটা কি? যদি ঘরের ভিতরে বাতাস চলাচলের জন্য কোনো ডিভাইস ব্যবহার করা হয়, সেটা ফ্যান হোক আর যাই হোক, তাহলে সেটি হলো মেকানিক্যালি ভেন্টিলেটেড হাউস। মেকানিক্যালি ভেন্টিলেটেড হাউস আসলে
এটা আমাদের জন্য খুবই প্রয়োজন। কমার্শিয়াল যখন আমরা হাই ইল্ডিং বার্ড আমরা পালন করতে যাব, তখন কিন্তু আমার এই জিনিসটা লাগবে। এখন তোমাদের একটু স্মরণ করে দিতে চাই যে দেখো, গ্রামেগঞ্জে বাপ দাদার আমল থেকে যে মুরগিগুলো ছিল, তাদের কিন্তু টলারেন্সটা বেশি ছিল, প্রোডাক্টিভিটি কম ছিল। আর ডে বাই ডে যে মডার্ন যে চিকেন গুলো আসছে, তারা কিন্তু হাইলি প্রোডাক্টিভ বাট হাইলি সেন্সিটিভ টু দ্য চেঞ্জেস অফ এনভায়রনমেন্ট। খুবই সেন্সিটিভ। তুমি যদি তাপমাত্রা 27 থেকে 28-এ যাও, তাহলে দেখবা যে তারা মানে প্রোডাকশন কমিয়ে দিচ্ছে। তুমি যদি একটু মনে করো নিপল ফিডিং থেকে যদি মেঝেতে ছেড়ে দাও, প্রোডাকশন কমে যাচ্ছে। মানে এত ভালনারেবল। তুমি যদি একটু ভয় দেখাও, ঘরের ভিতরে ঢুকে একটু ধমক দাও, দেখবা যে সেই দিন প্রোডাকশন কমে গেছে। এত সেন্সিটিভ। বাট গ্রামের মুরগি, তাদের কিন্তু অ্যাডাপ্টিবিলিটি ভেরি হাই। মনে করো একটা প্রিডেটর অ্যানিমেল তাকে 1 কিলোমিটার দৌড়িয়েছে, তারপরেও কিন্তু এসে দেখবা যে সে ঠিকই, যদি সেদিন ডিম দেওয়ার ডেট থাকে সে দিবেই। কারণ তাদের প্রোডাক্টিভিটিও কিন্তু খুবই লো এবং পুয়ার পারফরমেন্স। যার কারণে হয়েছে কি, আজকালকের যুগে আমরা যেহেতু সেই ইন্ডিজিনাস বা লোকাল যে ব্রিড গুলো থেকে মডার্ন ব্রিডে যে নেমে আসছি, চলে আসছি, এখানে কিন্তু তোমার এই মেকানিক্যাল ভেন্টিলেশনের বাহিরে যাওয়ার আর সুযোগই নাই। তোমরা এগুলো চিন্তাই করবে না। এবং মেকানিক্যাল ভেন্টিলেশনেই শুধু নয়, আমরা কিন্তু আরো অ্যাডভান্স হচ্ছি। এর পরের যে ধাপ, তার নাম হলো প্রিসিশন ফার্মিং। তারও পরের যে ধাপ হবে, সেটি হলো যে আইওটি বেসড পোল্ট্রি হাউস ডিজাইন এন্ড ফার্মিং। আইওটি বেস মানে এইগুলো হলো ডেভেলপমেন্ট। আমাদের দেশেও কিন্তু অলরেডি শুরু হয়েছে। তোমরা অ্যানিমাল হাজবেন্ড্রির ছাত্রছাত্রী হিসাবে এই শব্দগুলো জানতে হবে। একটা হলো মনে করো মেকানিক্যাল থেকে গেলাম, মেকানিক্যাল মানে ফ্যান ব্যবহার করা, মেশিন চালিত জিনিস ব্যবহার করা। অটোমেটেড মানে ফ্যানগুলো অটোমেটিক চলবে। এরপরে প্রিসিশন ফার্মিং মানে ফ্যান কখন লাগবে সেটাও নির্ধারণ করা হবে এবং কখন বন্ধ করতে হবে সেটাও নির্ধারণ করা থাকবে অটোমেটিক্যালি। এইগুলো কিন্তু প্রিসিশন ফার্মিং, যে অটোমেটেড মনিটরিং এন্ড অ্যাকশন। মানে ফ্যান আমরা এখন কি করি, ফ্যান আছে, সুইচ টিপে দিলাম, ভোরবেলা ঠান্ডা লেগে গেল, সেটা হবে না। প্রিসিশন ফার্মিংটা হলো ওখানে একটা ওয়াচডগ লাগানো থাকবে, সেন্সর লাগানো থাকবে। যখন গরম অনুভব হবে, টেম্পারেচার রেকর্ডিং এর ডাটা যখন আসবে, তখন সাথে সাথে অটোমেটিক্যালি ফ্যান চলবে। আবার যখন কমবে তাপমাত্রা, তখন ফ্যান বন্ধ হয়ে যাবে। তো এইটাকে হলো বলা হচ্ছে যে প্রিসিশন ফার্মিং। শুধু এই তাপ নয়, তার কখন খাদ্য দিতে হবে, কখন কি করতে হবে, এভরিথিং। মানে প্রিসিশন মানে প্রিসাইজলি, উইদাউট এনি মিস্টেক, উইদাউট এনি আনডিজায়ারেবল কন্ডিশন। তাহলে এই প্রিসিশন ফার্মিং এর দিকে কিন্তু ঢুকে গেছে। তোমরা আল্লাহ চাইতে ইন্টার্নশিপ করতে যদি যাও বড় ফার্মে, দেখবা সেখানে তারা প্রিসিশন ফার্মিং এ ঢুকে গেছে। এরপরে বলেছি যে আইওটি বেসড মানে প্রিসিশন ফার্মিং, আইওটি, যেটাকে আরেক কথায় বলা হয় রিমোট কন্ট্রোলিং। মানে কি, তোমার এখন হলো আমরা সেন্সর লাগাই দেই এবং সেখানে ছোট্ট একটা প্রোগ্রামিং করে দেই ঘরের ভিতরে, যে টেম্পারেচার 27-এর উপরে গেলে ফ্যান চলবে, 27-এ আসলে ফ্যান বন্ধ হবে। এটা একটা প্রোগ্রামিং থাকে ছোট্ট। কিন্তু সেইটাকে যখন আমরা ব্যাপক মাত্রায় করি, যে ওই ঘরের ডেটা সেকেন্ডে সেকেন্ডে যে ডেটা জেনারেট হবে টেম্পারেচারে, সেই ডেটাটা তো ওই ছোট্ট একটা মনে করো 5 MB বা 10 MB হার্ড ডিস্কের ভিতরে তো এটা ডাটা স্টোর করা যায় না। সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে হাজারো রকম ডেটা যদি আমি কালেক্ট করি অটোমেটিক্যালি, তাহলে ডাটার যে পরিমাণটা হবে, এটা হবে কোটি কোটি ডেটা হবে। ডেটা মানে কি, একটা ফিগার। মনে করো প্রতি সেকেন্ডে যদি টেম্পারেচার মেজার করে, তাহলে দেখো প্রতি সেকেন্ডে একটা করে ডেটা যোগ হবে। তো এত ডেটা ধরার জন্য তো আমার মনে করো যে মেমোরি কার্ড কুলাবে না, আর সেই মেমোরি কার্ডের মধ্যে কিছু লিমিটেশন আছে। এই জন্য এখন
ক্লাউড বেস, ক্লাউড মানে বোঝো তো, আমার ধারণা সব ছেলে মেয়ে তোমরা মডার্ন, যে এই তোমার ডেটাগুলো কালেক্ট করা হবে এবং সেটি ইন্টারনেট সিস্টেমের মাধ্যমে তোমার ধরো যে ক্লাউডে যাবে। ওই ক্লাউডের ওখানেই মনে করো এটা কম্পিউটিং হবে। কম্পিউটিং মানে তোমার ধরো যে তাপমাত্রা বাড়লো না কমলো, ওখানে গ্রাফ হবে, সেই গ্রাফ হয়ে আবার অটোমেটিক একটা রেসপন্স চলে আসবে ঘরের ভিতরে ইন্টারনেটের মাধ্যমেই, এসে ওইভাবে ফ্যান চলবে বা বন্ধ হবে। আবার সেখান থেকে মেসেজ চলে আসবে মালিকের মোবাইলে যে তোমার ঘরে এখন সমস্যা হচ্ছে, রাইট? এই এই যে জিনিসগুলো, এইগুলোকে আইওটি মানে ইন্টারনেট অফ থিংস, সেন্সর, মোট কথা যেখানে সেন্সর বেসড হবে এবং আইওটির এইরকম আরো অনেক মানে ইন্টারনেটের অনেক ডিভাইস ইউজ হবে, হয়ে কিন্তু একটা ভেরি মাস মডার্ন ফার্মিং সিস্টেম হবে। সে যেগুলো তোমরা কিন্তু দেখবা যে তোমাদের জাস্ট ভিশনকে ওয়াইডার করার জন্য একটু বলছি। বাংলাদেশে খুব ছোট্ট এক্সাম্পল হচ্ছে আই ফার্ম মনে হয় একটা আছে, আর ইন্ডিয়ায় ভুরি ভুরি ফার্ম তারা করেছে, এটা খুব তরুণ এবং নবীন ছেলেরা করেছে। আফ্রিকান কান্ট্রিতে তারা করেছে। তো বাংলাদেশের হাজবেন্ডারি ছেলেরা পিছিয়ে থাকবে কেন? তোমরা এই পড়াগুলো একটু পড়ো, একটু যখন ফেসবুক চালাও সাথে সাথে একটা একাডেমিক দেখো যে আইওটি বেসড পোল্ট্রি ফার্মিং, এই কথাটা খালি সার্চ দিয়ে দেখো, তা তোমার কিন্তু চিন্তার জগৎটা একটু প্রসারিত হবে। ওকে, এখন মেকানিক্যাল ভেন্টিলেশনের আমি তাহলে একটু মানে বলতে পেরেছি। আমার মনে হয় মেকানিক্যাল ভেন্টিলেশনকে আবার মেকানিক্যাল মানে কি, ফ্যান দিয়ে বা যে কোনো ডিভাইস দিয়ে আমরা বায়ু চলাচলের ব্যবস্থা করব, সেটাকে আমরা আবার 3 ভাগে ভাগ করতে পারি মেকানিক্যাল ভেন্টিলেশনটা। একটা হলো নেগেটিভ প্রেসার ভেন্টিলেশন, পজিটিভ প্রেসার ভেন্টিলেশন, নিউট্রাল প্রেসার ভেন্টিলেশন। মানে ফ্যান দিয়েই আমরা বাতাস চলাচল করাবো। দেখো তো সিচুয়েশন 3টা হইতে পারে কিনা। একটা হলো একটা ঘরের দরজা জানালা সব বন্ধ করে দিয়ে শুধু একটা সাইড ওয়ালে ছিদ্র করলাম, এইরকম একটা ঘরের সাইড ওয়ালে ছিদ্র করলাম, করে এখানে এক্সস্ট ফ্যান দিয়ে বাতাস টেনে নিলা, তাহলে ঘরের ভিতরে একটা ভ্যাকুয়াম একটা সৃষ্টি হবে না? এই ভ্যাকুয়ামটাতে অপর প্রান্তে যদি আমি একটা সাইড ওয়াল ওপেনিং করে দিই তাহলে হু হু করে বাতাস ঢুকবে না? এটা একটা বাতাস চলাচলের পদ্ধতি। তাহলে নেগেটিভ প্রেসার ক্রিয়েট করে যে বায়ু চলাচলের ব্যবস্থাটা করা হয় সেটি আসলে নেগেটিভ প্রেসার ভেন্টিলেশন। আর একটা হলো পজিটিভ প্রেসার ভেন্টিলেশন। আমি যদি এই দ্বিতীয় ঘরটাতে দেখো, আমি যদি উপর থেকে 2টা ফ্যান যদি এইভাবে মনে করো এক্সস্ট ফ্যানকে যদি উল্টা করে যদি লাগাই দিই, যে সে এখানে বাতাস বাহির থেকে নিয়ে একদম ফু দেওয়ার মতো যেমন দেই, এই ফু দিলে তাহলে ঘরের ভিতরে বাতাসগুলো কি এই ছিদ্র দিয়ে বের হয়ে যাবে না? 2 সাইডের ওয়ালে যদি ছিদ্র রাখি সেক্ষেত্রেও কিন্তু ঘরটার ভিতরে বায়ু চলাচল সৃষ্টি হবে। এটা হলো পজিটিভ প্রেসার ভেন্টিলেশন। আর একটা হচ্ছে নিউট্রাল। স্যার এটা বুঝি নাই স্যার পজিটিভটা। আচ্ছা, পজিটিভ প্রেসারটা হলো ইমাজিন করো যে তুমি একটা রুমের ভিতরে আছো, রুমের দরজা জানালা সব বন্ধ, তোমার ঘরের যে টুইয়া আছে, টুইয়া বোঝো? এই যে দেখো এটাকে টুইয়া বলা হয়, মানে ট্রাস মনি ট্রাস বলা হয় টুইয়া। এই টুইয়ার ওখানে একটা মনে করো বড় এক্সস্ট ফ্যানের মতো, এক্সস্ট ফ্যান তো বাতাস টানে, ওই ফ্যানটাকে উল্টা করে দিলাম, মনে করো বাতাস ভিতরের দিকে ছাড়বে সে, তাহলে আসমান থেকে বাতাস নিয়ে তোমার ঘরের ভিতরে একদম ভু ভু করে ছেড়ে দিল। তো বাতাস দিলে এই বাতাসটা কি ঘর কোথাও ধরে রাখতে পারবে না? ঘর তো বাস্ট হয়ে যাবে। তো একটা বেলুনের ওখানে যখন তুমি মুখ দিয়ে বাতাস দাও, বেলুনটাকে যদি ফুটা না করো তো বেলুন ফুলে যায়, আর বেলুনের যদি নিচে বা সাইডে কোথাও ফুটা দাও ওই পাশ দিয়ে বাতাস বের হয়ে যাবে না? এই যে তুমি এক পাশে বাতাস ফোর্স দিয়ে ঢুকাইলে আর এক পাশে যে তোমার বের হয়ে যাচ্ছে, মাঝখানে তো বাতাসের একটা
এজিটেশন হচ্ছে, আলোড়ন হচ্ছে, ওইটাই আসলে বায়ু চলাচল, ভেন্টিলেশন। একটু ডিপলি ইমাজিন করলে থাকার ঘরে যে ফ্যানের সিস্টেম ওইটা? না না না, ফ্যানের সিস্টেম সেটা পজিটিভ প্রেসার, কিছুটা একটা পজিটিভ প্রেসার কিছুটা, কিন্তু বেস্ট এক্সাম্পল হলো যে তুমি একদম বায়ু নিয়ে ঘরের ভিতরে চাপ সৃষ্টি করে ফেলবা, বায়ুর চাপ বৃদ্ধি করে ফেলবা, তখন বায়ুটা যেন সাইড ওয়াল দিয়ে ছিদ্র টিদ্র থাকলে যেন মানে বের হয়ে যায় ফোর্সফুলি, সেটা হলো পজিটিভ প্রেসার। আর একটা হলো নিউট্রাল প্রেসার। নিউট্রাল প্রেসার মানে তুমি যে ঘরের ভিতরে যে ফ্যান আছে, তোমার এখানে তুমি ফ্যান দিলা, আসলে প্রেসারের কোনো চেঞ্জ নাই, এমনিতেই ফ্যান ঘুরতেছে। বুঝতে পারছো বিষয়টা? আসলে প্রেসারের চেঞ্জটা কি? প্রেসারের চেঞ্জ কিন্তু মাপতে হবে যে আসলে ঘরের ভিতরে মানে আর বাহিরে প্রেসারের চেঞ্জ হয়েছে কিনা। মাপার একটা এক্সাম্পল আমি দেই, এই যে প্রেসারের যে চেঞ্জটা সেটাকে ক্লিয়ার করার জন্য বলি। মনে করো নিচের যে ছবিটা আছে দেখো, আউটসাইড ইনসাইড লেখা আছে, মাঝখানে একটা দেয়াল লেখা আছে, আর একটা পাইপ আছে ইউ শেপ করা, ঠিক আছে? এখানে দেখো ওপেন টিউব একটা লেখা আছে, আমি জানি না তোমরা এটা দেখতে পাচ্ছ কিনা, দেখা যাচ্ছে? এই যে নিচের যে ছবিটা, এই যে আমি কার্সর দেখাচ্ছি, এটা হলো আউটসাইড, মানে এটা ঘরের বাহিরের তাপমাত্রা। এটা দেয়াল ছিদ্র করে একটা পাইপ ঢুকানো হয়েছে, পাইপের একটা মাথা এভাবে ইউ শেপ করে, এটা ঘরের ভিতর। এই পাইপটার এই জায়গাটাতে পানি দেওয়া হয়েছে। যদি এমন হয় যে ঘরের ভিতরে তাপমাত্রাটা, বায়ুর চাপটা কম, বায়ুর চাপ কম মানে কি এখানে নেগেটিভ হয়ে গেছে প্রেসার, তখন দেখবা যে ঘরের বাহিরের যে প্রেসার, পজিটিভ হাই প্রেসার আছে, সে কিন্তু পানিটাকে প্রেসারাইজ করছে, করে এখানে ঠেলে বের করে দেওয়ার চেষ্টা করতেছে, কারণ এখানে নেগেটিভ প্রেসার। আমরা যখন মুখ লাগাই, যখন একটু আমি আসছি, সরি, রং নিয়ে গেছে, আসলে ওটা বাইরেরই রং। আমি ফোন দিছিলাম, তারপরে মানে ওটা বাইরে আবার ওনার ইয়ার মধ্যে লেখা আছে। দিছে বলি না না, উনি বলছে যেটা দিছে ওটা যদি লেখাটা দেখেন, ব্যালেন্স নাই, আমারটাই ব্যালেন্স নেই। কি লেখা আছে আমরা তো কেউ দেখলাম না। এক্সটেরিয়র, হ্যাঁ এক্সটেরিয়র লেখা আছে, এক্সটেরিয়র আমি দেখিনি। এক্সটেরিয়র থাকলে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আম্মা বাবা ক্লাস ভিডিও অলরেডি চলে গেছে, বুঝছো কি করব? বলো যে ওখানে দেখাও যে এটা বাহিরের দিছে না ভিতরের দিছে, তোমার ভিডিও কোনে দিছে? ওটা দিছে না? আচ্ছা, তো লিটনকে বলো যে ওটা আরো একবার দেখায় নিয়ে আসো। সরি, তাহলে আমরা কি বলছিলাম যে এই যে প্রেসার নেগেটিভ না পজিটিভ, এটা বোঝানোর জন্য যে এই ঘরের ভিতরটাকে, এটা ছোট্ট একটা ঘর, তুমি যদি মনে করো মুখ দিয়ে যদি বাতাস টেনে নাও, এই পাইপের মাথায় যদি মুখ দিয়ে টেনে নাও, তাহলে এই পানিটা তোমার মুখের দিকে আসবে না? তো মুখের এখানে গালটা যখন একদম এরকম চিপা লেগে যায়, মানে কি নেগেটিভ প্রেসার হয়ে গেছে, তাহলে বাহিরের পজিটিভ প্রেসারটাকে পানিটাকে ধাক্কা দিয়ে নিয়ে যাবে। এবং এই প্রেসার কতটুকু পরিমাণ নেগেটিভ হয়েছে ঘরের ভিতরে সেটা বোঝার জন্য দেখো, এই ইউ শেপ পাইপের এক মাথায় পানিটা কিন্তু উপরে উঠে গেছে, আর এই মাথায় পানিটা নিচে নামছে। নামলে পরে এখানে কিন্তু একটা ডিফারেন্স ক্রিয়েট হয়েছে, অ্যারো দিয়ে দেখো, সেই ডিফারেন্সটাই আসলে মেজারমেন্ট অফ নেগেটিভ প্রেসার। এবং তোমরা যখন বই পুস্তকে দেখবা যে 1 ইঞ্চি পরিমাণ হলে সেটা কতবার নেগেটিভ প্রেসার হয়েছে, পাস্কেল বা বার বা ইঞ্চ এইভাবে কিন্তু মেজার করা হয় প্রেসার। তাই আমরা ঘরের ভিতরে বলি 0.05 ইঞ্চ নেগেটিভ প্রেসার থাকতে হয় মুরগির ঘরে মেকানিক্যাল ভেন্টিলেশন চলার জন্য, 0.05 নেগেটিভ প্রেসার। যদি নেগেটিভ প্রেসারের মাত্রাটা খুব বেশি হয়, মনে করো এই পানিটা যদি একদম উপরে উঠে ডিফারেন্সটা 2 ইঞ্চি পরিমাণ হয়, তখন 2 ইঞ্চি নেগেটিভ প্রেসার, এই 2 ইঞ্চি নেগেটিভ প্রেসার হলে
ঘরের ভিতরে এতটাই শূন্যতা সৃষ্টি হয় যে দেয়ালের একটু ছিদ্র থাকলে ওইখানে একদম ঘূর্ণিঝড়ের গতিতে বাতাস আসে। তো মুরগির ঘরে কি ঘূর্ণিঝড়ের গতিতে বাতাস আসলে চলবে? চলবে না। তখন তো মুরগিগুলো অস্বস্তিতে ভুগবে। তখন সে এই বায়ুর গতি ঠেকানোর জন্যই তার কিন্তু অনেক এনার্জি ব্যয় হবে। তখন তার প্রোডাক্টিভিটি কমে যাবে। সেজন্য গবেষণা করে অলরেডি এটা ডিসাইড করা আছে যে মুরগির ঘরের ভিতরে ম্যাক্সিমাম কতটুকু নেগেটিভ প্রেসার রেখে মেকানিক্যাল ভেন্টিলেশনটা পরিচালনা করতে হবে। তার রেঞ্জটা হলো 0.05 ইঞ্চ নেগেটিভ প্রেসার। আমি জানি না বোঝাইতে পারছি কিনা। এই খোকন, এক্সটেরিয়র মানে তো বাহিরে। এক্সটেরিয়র না, তাহলে এই করে এক্সটেরিয়র দিছে না। দেখি আমি দেখি কোথায় নিয়ে গেছে এক্সটেরিয়র দেন তো আপনি লেখাটা করছে এক্সটেরিয়র হচ্ছে সাদা। এর যে দামটা যেরকম সাদা না, ওটা সেম একই সিস্টেম। আচ্ছা দেখি, তাহলে দাম নিয়েছে হয়তো এক্সটেরিয়র। আর দাম আচ্ছা, এই রোলার ফোন লাগবে। তুমি তো এই সময় দাঁড়ের উপরে কথা বললে হবে না। দেখো আমি ক্লাস নিচ্ছি, তুমি একটু পরে আসো। এই ছেলে মেয়েরা, হ্যালো হ্যালো, হ্যাঁ আজকে এই পর্যন্তই থাকতে চাই। আমার 12টাও বেজে গেছে। আমার মনে হয় যে আমরা একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো স্যার, এই যে এখানে যে প্রেসার মাপার জন্য কি ইউজ করব আমরা, মানে এই লিকুইডটা? হ্যাঁ, এটা পানি, সিম্পলি পানি। তোমার এই মনে করো যে আমাদের প্লাস্টিকের যে পাইপ গুলো থাকে না, সেই পাইপটা কিন্তু তুমি ঘরের ভিতরে যদি বাঁকা করে দিয়ে ইউ শেপ করে দাও, দিয়ে যদি ঘরের ভিতরে মনে করো তুমি আরেক দেয়াল দিয়ে ফ্যান দিয়ে পানি বাতাস টেনে নাও, তাহলে কিন্তু নেগেটিভ প্রেসার ক্রিয়েট হয়। এইগুলো মানে ছোটখাটো টেকনিক। আমার মনে হয় যখন বাস্তব জীবনে যাইবা তখন আরো যন্ত্র আছে, এটি মাপার জন্য যন্ত্র আছে, এটা নিজেও করা যায় এইগুলো কম পয়সায়। তা আমার মনে হয় যে আমরা ওই নেগেটিভ প্রেসার পর্যন্তই থাকলাম, এই ছবি পর্যন্তই। আজ আর নয়, আমি আজকে আউট হইতে চাচ্ছি। তোমাদের সবাইকে থ্যাংক ইউ। আজকে 126 জন মাত্র, আমি বুঝলাম না। ওকে, বাই।